মিস্টার মাফিয়া পর্ব ৩ লেখিকা সুমাইয়া সাবিহা। আজ আমার ঢাকা শহরের প্রথম ক্লাস। কিছুই চিনি না, তাই আমাকে চাচা তার একজন গার্ড সহ স্কুলে পাঠিয়েছেন। ক্লাস করেছি, টিচার সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, আমি তাই বুঝেছি। কিন্তু কথা হলো, আমার পড়তে একদম ভালো লাগে না। টিচার ক্লাস থেকে বের হওয়ার পর একা একা বসে থাকতে ভালো লাগছিল না, তাই ক্লাস থেকে বের হয়ে গিয়ে গার্ডকে বললাম, আজকে আর ক্লাস করব না, আমি কাউকে চিনি না, একা একা ভালো লাগে না গো। গার্ড বলল, সরি ম্যাম, স্যার বলেছে ক্লাস শেষ করেই ফিরতে হবে, নয়তো আমাকে কথা শুনতে হবে। আমি বুঝি বলবো, আপনিও তো আমার চাচা জানের মতোই। অনুরোধ করে বায়না ধরলাম আর ক্লাস না করার জন্য। হঠাৎ চোখ পড়ল সামনে অনেক ছাত্রছাত্রীর ভিড়। তা দেখে আমি গার্ডকে জিজ্ঞেস করলাম, চাচা এখানে কি হচ্ছে গো, এত মানুষ কেন? তা তো আমি জানি না ম্যাম। আমাকে তুমি আর ম্যাম ডাকবে না, ওকে? আমি তো তোমার মেয়ের মতোই, আমাকে মামুনি ডাকবে, নয়তো নাম ধরে ডাকবে। কথাটা বলে শেষ করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম লোকটার চোখে জল টলমল করছে। বললাম, কি হয়েছে চাচা, কাঁদছো কেন? আসলে কিছু না মামুনি। আমি খিলখিল করে হেসে উঠলাম। এবার ঠিক আছে, এটাই সুন্দর। আচ্ছা তুমি একটু এখানে দাঁড়াও, আমি আসছি। একটু? কোথায় যাবে? আমি কথার উত্তর না দিয়েই ওই ভিড়ের দিকে তাকিয়ে সেদিকে যেতেছিলাম, কিন্তু মাঝপথেই হঠাৎ আমার হাত টেনে ধরল একটা মেয়ে। তাকিয়ে দেখলাম ক্লাসরুমে আমার আশেপাশে যে মেয়েটি ছিল, ওই মেয়েটি। বললাম, আমাকে আটকালেন কেন? মেয়েটি ভীতু নজরে হাঁসফাঁস করতে করতে আমাকে বলল, ওই দিকে কোথায় যাচ্ছ তুমি? এখানে এসে নতুন এসেছ, তাই কিছু জানো না। সেখানে যেও না, তোমার বিপদ হতে পারে। কি আশ্চর্য! আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, কেন, ওইখানে কি এমন হচ্ছে যে আমার বিপদ হবে? মেয়েটি বলল, পরে বলবো, এখন আসো আমার সাথে। আমি জিদ ধরে বললাম, হয়তো এখন বলো, নয়তো আমি সেখানে যাবই। কথাটা বলে ওর থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে ওই দিকে যাওয়ার উদ্দেশ্যে এক কদম ফেল দিয়ে আমার চোখে পড়লো একটি ছেলে মারপিট করছে স্কুলের আরেকজন ছেলের সাথে। ছেলেটি আমার সিনিয়র হবে। এই তো সকালে যখন পা রাখলাম স্কুলে, তখন তো এই ছেলেটি আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল। নতুন এসেছি তাই পরিচয় হতে চেয়েছিল, কিন্তু তখন ক্লাসের ঘন্টা পড়ে যাওয়ার কারণে আর পরিচয় হওয়ার সময় পাইনি। বিধায় বলেছিলাম ক্লাস শেষে কথা বলবো। কিন্তু তার সাথে যে ছেলেটির হাতাহাতি হচ্ছে, সে আর কেউ না, মিস্টার মাফিয়া, আমার চাচা জানের বড় ছেলে আফরান ভাইয়া। কিন্তু এভাবে মারামারি করছে কেন তিনি ছেলেটার সাথে? আমার ভাবনার মাঝে হঠাৎ করে মেয়েটি আবার আমাকে আটকিয়ে বলল, ঠিক আছে আমি বলছি, আগে শোনো। আমি কিছু বলার আগেই মেয়েটি বলতে শুরু করলো, আমি প্রেমা, তোমার সাথে একই ক্লাসে পড়ি। তুমি ওইখানে যেও না। ওই যে দেখছো যে ছেলেটা মার খাচ্ছে, সে আমাদের সিনিয়র ভাইয়া। আর ওই যে মারপিট করছে ইচ্ছে মতো, সে একজন মাফিয়া বা গ্যাংস্টার লোকও বলতে পারো। সবসময় শুধু মারামারিই করে, কিন্তু কেন এসব করে কেউ জানে না। ছেলেটাকে এই ঢাকা শহরের মানুষ চেনে না, তা 5%ও হবে না। ওর সামনাসামনি হওয়া মানে নিজের বিপদ ডেকে আনা। তাই ওনাকে আটকাবার মতো কেউই নেই। উনি এক প্রকার উন্মাদ বলতে গেলে। কিন্তু একটা কথা কি জানো, মাফিয়া হলো প্রথম দেখায় হাজার হাজার মেয়ের ক্রাশ খেয়ে যেতে পারে বলতে পারো, কিন্তু পরে সত্যি জানার পরে কে বা তার আশেপাশে রাখবে বলো? দেখতে স্মার্ট আছে, চেহারা নিষ্পাপ মনে হয়, কেউ কি বলতে পারো ইনি মাফিয়া? তাও নর্মাল নয়, একদম অন্যরকম। আমি কপাল কুঁচকে বললাম, এই লোকটাকে দেখে নিষ্পাপ মনে হয় তোমার কাছে? আমি তো দেখে বুঝেই ফেলেছি এই ছেলে পুরাই মাফিয়া, একদম বাজে লোক একটা। প্রেমা আমার কথা শুনে বলল, আল্লাহ, আস্তে কথা বলো, শুনে ফেলবে, তোমাকে আস্ত রাখবে না। আমি কথা বাড়ালাম না। প্রেমা বলল, তা তোমার নাম কি? আরিয়া। বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ ভর্তি হলে যে? ব্যক্তিগত কারণে এই শহরে চাচার বাড়িতে আসলাম। গ্রাম থেকে ট্রান্সফার করেছি এই স্কুলে। ও আচ্ছা, এখন ক্লাস শুরু হয়ে যাচ্ছে, যাবে না? ক্লাসে চলো। ভালো লাগে না ক্লাস করতে, তাছাড়া আমি এখন বাসায় চলে যাব। পড়তে কারোই ভালো লাগে না, কিন্তু পড়তে তো হবেই বলে দীর্ঘশ্বাস ফেলল প্রেমা। আমি আর কথা না বাড়িয়ে আবারও মাঠের সেই জায়গাতেই তাকালাম। সবাই কোথায় গেল হঠাৎ করে?
আমাকে বিচলিত হতে দেখে প্রেমা জিজ্ঞেস করলো, কি দেখছো? এই যে এতক্ষণ মারামারি হলো, তারা কোথায় গেল? প্রেমা হাফ ছেড়ে বাঁচলো বোধ হয়, বললো, এতক্ষণ ফয়সাল ভাইকে মেরে বোধ হয় হাসপাতালে পাঠিয়ে দিয়েছে আর আফরান ভাইয়া। প্রেমার মুখে নামটা শুনে কলিজাটা ছ্যাদ করে উঠলো। মনে হয় বললাম, তোমার ভাইয়া হয়? আরে ভাইয়া হবে কেন, এমনি সব মেয়েরাই ওনাকে ভাইয়া বলে ডাকে, কিন্তু মনে মনে সবাই জামাইয়ের চোখেই দেখে ওনাকে, বলে মুচকি হাসলো প্রেমা। আমি আশ্চর্য হয়ে বললাম, কি, এই অদ্ভুত লোকটাকে জামাইয়ের চোখেও দেখে সবাই? তা না হলে কি নজরে দেখবে? যতই মাফিয়া গুন্ডা হোক, কথা হলো তার স্টাইল, তার ফেস, তার চালচলন, তার স্লিম শরীরে আকর্ষণীয় বডি, তার শরীরের রং, তার মুখের হালকা চাপদারিগুলো কি আর গ্যাংস্টার বা মাফিয়া উপাধি দিতে মন সায় দেয়? আমি বিরক্তির শ্বাস ফেলে বললাম, থাক, আর বলতে হবে না, আমি এখানেই যাই। কথাটা বলেই হাঁটতে লাগলাম। প্রেমা চিৎকার করে আমাকে ডেকে উঠলো, এই আরিয়া, আজ থেকে কি আমরা ফ্রেন্ড, ওকেই? আমি একেবারে পিছন তাকালাম, তবে কিছুই বললাম না। রাত প্রায় 2টার উপর। নতুন বাড়ি, নতুন জায়গা বিধায় আমার ঘুমটাও একটু কম হচ্ছে, তবু যেন একটু চোখ লেগে আসছিল। কিন্তু হঠাৎ কানে বাজলো নিচের গেটের খট খট আওয়াজ। ঘুমটা হালকা হয়ে আসলো, তাই চোখ দুটো কচলিয়ে নিলাম। আবারও আওয়াজ পেয়ে ভয়ে ধরফরিয়ে উঠে বসলাম। এত রাতে কিসের আওয়াজ? বাড়িতে নিশ্চয়ই চোর এসেছে। ভাবতে লাগলাম, কি করব, কাকে রাখবো? এখন তো সবাই ঘুমোচ্ছে। আমি আবার কয়েকবার বোঝানোর চেষ্টা করলাম আওয়াজটা কোথা থেকে এসেছে। আওয়াজের দিক বুঝে নিয়ে দরজাটা খুলে এসে বাহিরে দাঁড়ালাম। কেউ বাহির থেকে দরজা ধাক্কাচ্ছে কখন থেকে, কিন্তু এত রাত কে হবে? গেটের দারোয়ান চাচা হয়তো। কিছু হয়েছে কি? চাচা একবার ডেকে দেখি, আবার নিজেই ভাবলাম, না থাক, চাচা ঘুমোচ্ছে, ঘুমিয়ে থাক, আমি বরং প্রথমেই দেখে আসি। আস্তে আস্তে পা করে গিয়ে দরজার সামনে দাঁড়ালাম। একটু দোয়া উপরে নিলাম, আল্লাহ যেন কোনো চোর ডাকাত না হয়। তারপর আস্তে করে দরজাটা খুলে দিলাম। দরজা খুলতে কেউ একজন আমার উপর ঢলে পড়লো। টাল সামলাতে না পেরে আমি কয়েক কদম পিছিয়ে যাই। আমি ভেবাচাকা খেয়ে গেলাম। বললাম, এই, কে আপনি? আশ্চর্য তো, এত রাতে এখানে। কথা শেষ না করতে আমার উপর থেকে সরে দাঁড়ালো লোকটি। ফেস দেখে আমি ভয়ে হাঁসফাঁস করতে লাগলাম। ভয়ে আমার মুখ থেকে কথা যেন হাওয়ায় ভেসে গেল। তবু কিছু বলার চেষ্টা করলাম। আপনি এখানে এত রাত তো কেন? আমার কথায় ভাইয়া কোনো প্রতিক্রিয়া করলো না, বরং চোখ বন্ধ করে ঢুলে ঢুলে হাঁটতে লাগলো। মনে হচ্ছে এখনই পড়ে যাবে। যেই ভাবলাম কথাটা, অমনি আবার পড়ে গেল উনি। আমি অবাক হলাম, কি হয়েছে ওনার আজ? এমন করছে কেন? আজব তো। আমি ওনার আশেপাশে পা উঁচিয়ে বসে বলতে লাগলাম, এই যে মিস্টার মাফিয়া, হঠাৎ কি হলো আজ? এমন করছেন কেন? আমার কথার কোনো উত্তর আমি পেলাম না, তাই আর কিছু না ভেবে দরজা আটকিয়ে উপরে উঠে যেতে লাগলাম। যা ইচ্ছে তাই করুক, তাতে আমার কি? যেখানে ইচ্ছে গিয়ে সেখানে ঘুমাক তিনি, তাতে আমার কি? ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো সেই ছোটোবেলার কথাটা। আমার যখন 6-7 বছর বয়স, তখন আমি পিছনে পড়ে ব্যথা পেয়ে উঠতে পারছিলাম না। তখন ভাইয়ের প্রায় 14-15 বছর হবে হয়তো। সেই সময় তিনিই তো আমাকে উঠিয়ে কোলে করে রুমে নিয়ে গিয়েছিল। উনি তো আমাকে আদর করতেনই। হয়তো এখন কোনো একটা বিষয়ে আমাদের ভাই বোনের সম্পর্কটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু আগে তো এমন ছিলেন না। এটা ভেবেই বুকের ভেতরটা কেন যেন চিনচিন করে উঠল। একবার ওনার দিকে তাকালাম, কি সুন্দর মায়া মায়া লাগছে ওনার সুদর্শন চেহারাখানা। শরীরে সাদা শার্ট, হাতে দুটো কনুই পর্যন্ত ফোল্ড করা, কালো প্যান্ট, পাশে মেঝেতে পড়ে আছে একটি কালো কোট। ভাবান্তর হয়ে নিজেকে শাসালাম, আজ আমার কি হলো? এই লোকটা এভাবে দেখার কি আছে? আজব তো। অনেক কষ্ট করে সবটা শক্তি খরচ করে ভাইয়াকে উপরে রুমে দিয়ে আসলাম। আমার মতো ছোট একটা মানুষ যে এই লোকটার উপর ভর নিয়েছে, এই তো বেশি, তাই না? কিন্তু আমি এখন বুঝতে পারলাম না ভাইয়ের কি হয়েছে। আজকে দিনে তো মারামারি করলো স্কুলে দেখলাম। আচ্ছা, ভাইয়া কি কোনো কিছু খেয়েছে? মানে যে ওই যে বড় লোকেরা খায় না, লাল পানি, ওগুলো শুনছি এগুলো খেলে মানুষের নিজের স্থান ভুলে যায়, বেসামাল হয়ে যায়। হ্যাঁ, তখনই বুঝলাম তাই হবে হয়তো। ভাবনা থেকে বের হয়ে ভাইয়ের মুখের দিকে তাকালাম। ছ্যাঃ, কি দুর্গন্ধ, ওয়াক, থু। এই যে শুনছেন, এবার সরুন না। এসে গিয়েছি রুমে। ভাইয়ের কোনো উত্তর পেলাম না। যেমন ছিল এমনই আমার কাঁধে এক হাত জড়িয়ে
মনে হচ্ছে এখনই পড়ে যাবে, এমনভাবে দাঁড়িয়েছে। ভাইয়াকে শক্ত করে ধরেছিলাম যেন না পড়ে। আমার কাঁধ থেকে ভাইয়ার হাতটা ছাড়িয়ে যেই না নামাতে যাব, তার আগেই ভাইয়া ঠাস করে আমাকে নিয়ে পড়ে গেল খাটের উপর। আমি অবাক হয়ে তাকালাম। আমি কোথায় আছি তা বোঝার চেষ্টা করলাম। ব্যথা পাচ্ছি তো, ছাড়ুন আমাকে। আসলে ভাইয়া আমার উপর পড়ে আছে এই মুহূর্তে। এই বলিষ্ঠ ওজন সহ্য করতে না পেরে বরাবর বলতে লাগলাম, আমি ব্যথা পাচ্ছি তো, আলুর ভর্তা বানিয়ে দেবেন তো? একদম। কিন্তু এই লোকের কি খবর আছে? আমি নিচ থেকে ওঠার চেষ্টা করতে লাগলাম। কোনো রকম ওনার এক পাশ সরিয়ে উঠতে সক্ষম হলাম। গড বলে স্বস্তি নিঃশ্বাস ফেললাম। যাওয়ার আগে ভাইয়ার পায়ে জুতাগুলো খুলে দিলাম। রুম থেকে চলে যাওয়ার সময় গুনগুন সব করতে লাগলাম, কিন্তু কি বলছে তা এখান থেকে বোঝার বোধগম্য নেই। তাই কাছে গিয়ে মুখ বরাবর তাকালাম। যেহেতু ভাইয়া চিত হয়ে শুয়েছিল, তাই শব্দটা মুখের চাপে লেগে হালকা এবড়ো থেবড়ো শোনা গেল। প্লিজ আমাকে যেতে দিস না, আমি চলে গেলে আর ফিরবো না। দেখ, সত্যি বলছি, আর ফিরবো না চলে গেলে। আরও কী যেন বলছিল, তা বোঝার কোনো উপায় নেই। যেটুকু বুঝলাম তাও মাথার উপর দিয়েই যেন কিছুই ঢুকলো না। তারপর